অল্প বয়সের স্বল্প অভিজ্ঞতায় একজন সন্তানের পক্ষে তার বাবা মার ব্যবহার বা কার্যকলাপকে সঠিকভাবে বিশ্লেষণ করা বড়ই কঠিন, বা এক কথায় অসম্ভব। তাই আমিও তোমাকে বুঝতে বারবার ভুল করেছি মা। বাড়িতে ইলিশ মাছ যখন আসতো তখন তার লেজাটা তুমিই খেতে। আমার এই ইলিশ মাছের লেজার টুকরোটা খেতে খুব ইচ্ছে করত। আমি তোমার কাছে বারবার আবেদন জানাতাম, আর তুই খেতে পারবি না বলে আমার আবেদন খারিজ করে দিতে। কিন্তু আমার মাথায় তো পোকা ঢুকে গেছে। ইলিশ মাছের লেজা না খেতে পারলে তো জীবনই বৃথা বলে মনে হচ্ছে। অথচ তুমি তোমার সিদ্ধান্তে অনড়। তাই তখন আমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। ছোটবেলায় আমার কথায় খুব বিষ ছিল, সবসময় তা প্রয়োগ করতাম না, তবে স্থান বিশেষে সময় বিশেষে তা প্রয়োগ করতাম। তাই এই ইলিশ মাছের লেজার ব্যাপারে সেই বিশেষ উপলক্ষ উপস্থিত হলো। আমি মরিয়া হয়ে তোমায় বলে ফেললাম, তা দেবে কেন? ওটা তো সবচেয়ে ভালো খেতে, ওটা তো নিজে খাবেই, আমায় দেবে কেন? তুমি শুনে কিছুক্ষণ স্থির হয়ে গেলে। আমি এখনো তোমার সেই হতাশ, ক্লান্ত, নিষ্প্রভ মুখটা যেন দেখতে পাচ্ছি মা। কিন্তু আমার আর কিছু করার নেই তখন। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়ে গেছে, ফিরিয়ে নেবার কোনো উপায় নেই। তুমি বললে, ঠিক আছে, এবার ওটা তুমিই খেও। যদিও আমার তখন খাওয়ার ইচ্ছে চলে গেছে, তবুও খেতে বসলাম যথাসময়ে। খাওয়ার অভিজ্ঞতা শুনবে? তোমরা যারা আগে খেয়েছো তারা তো জানোই, তবু আমি বলি, যেহেতু আমি যেচে এই প্রজেক্ট নিয়েছি তাই বলছি। মনে হলো মাছের টুকরো তো নয়, যেন ভীষ্মের সরসজ্জা সামনে পাতে নিয়ে বসে আছি। এ কি করে খাবো? এই যে রন্ধ্রে রন্ধ্রে কাঁটা। মাছ তো নয়, এই যে একটা কাঁটার স্তূপ। কিন্তু মাছ ফেলে রেখে ওঠার উপায় নেই। তুমি যে সামনে বসে, অনেকটা যেন ইলিশ মাছের লেজা খাওয়ার লাইভ চলছে। প্রায় 1 ঘন্টা মাছেরই একদিন নয় আমারই একদিন মানসিকতায় লড়াই চালিয়ে গলায় বেশ কিছু কাঁটা স্থাপন করে তারপর তোমারই সাহায্যে সেই কাঁটা নামিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম সেইবারের মতো। সত্যি মা, তোমার খাওয়ার ওপর আমার কি লোভই না ছিল। তুমি লুচি খেতে ভালোবাসতে না, আর আমরা এক প্রকার পাগল ছিলাম। আমাদের সবাইকে পেট ভরে লুচি খাইয়ে যখন তুমি মুড়ি ডাল বা তরকারি দিয়ে মেখে খেতে বসতে, তখন আমি বা আমরা তোমার সেই খাবারের উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, যেন তুমি কি যেন এক স্বর্গীয় খাদ্য খেতে চলেছ। কিন্তু তুমি তাতেও বিরক্ত হতে না মা, একগাল করে দিতে আমাদের 3 ভাই বোনকে। তুমি হয়তো অভুক্তই থেকে যেতে। এখন এসব কথা মনে পড়লে খুবই লজ্জা লাগে। কেন তোমার কথা ভাবতাম না আমরা? এতটা স্বার্থপর কি করে হতে পারতাম জানি না। আর একবারের কথা মনে পড়ছে, অন্যায় তো আর শেষ নেই। সেদিন তুমি মাংস রান্না করেছো, খেতে বসা হয়েছে। তখন বাড়িতে ছেলেপিলে বলতে শুধু আমি, কারণ দাদা ও দিদি দুজনেই তখন কলকাতায়। তো মাংসের কোনো একটা টুকরো হয়তো তোমার পছন্দ মতো ছিল না, আমার বাটি থেকে পাল্টে নিয়েছো। এমনিতেই তুমি নিজে পরিমাণে খুবই কম নিতে, সব আমাদেরকেই দিয়ে দিতে। কিন্তু আমার সাথে সাথে রাগ হয়ে গেল। আমার অনুমতি না নিয়ে কেন আমার বাটিতে হাত দেওয়া হয়েছে? তুমি আমার এমন ব্যবহারে খুবই আহত হয়েছিলে, হওয়ারই কথা। যাকে তুমি নিজের থেকে আলাদা করে ভাবতেই পারোনি কোনোদিন, তার থেকে এই সামান্য ব্যাপারে অনুমতি নিতে হবে? মানুষ সন্তান চায় কেন? তোমার সেদিনের সেই আহত মুখের কথা মনে পড়লেই আমার মনটা দুঃখে মুষড়ে ওঠে। তারপর তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে, কিন্তু আমি এই দুঃখ, এই অপরাধ বোধ নিয়েই বেঁচে আছি। আমাদের ছোটবেলায় চিত্রহার দেখার কি হুজুগ ছিল মনে আছে? বুধবার রাত 8টায় হতো। এই একটা দিন আমরা সবাই উদগ্রীব হয়ে থাকতাম কখন রাত 8টা বাজবে আর চিত্রহার শুরু হবে। কিন্তু বাদ সাধ তো একটা জিনিসই, লোডশেডিং। কি অদ্ভুত ব্যাপার দেখো,
সপ্তাহের অন্য দিনগুলোতে সন্ধেবেলায় লোডশেডিং হলে কি না ভালো লাগতো। মোটা পাওয়ারের চশমা ছিল বলে মোমবাতি বা সেরকম কোনো আলোতে পড়তে আমায় কেউ জোর করতো না। আশেপাশের বাড়ি থেকে লোকেরা সবাই জড়ো হয়ে অন্ধকারে এক জমাটি আড্ডা বসে যেত। কেবলই ভয় হতো এই না কারেন্ট চলে আসে, আর এসে গেলেই মন খারাপ হয়ে যেত। আর চিত্রহারের দিন লোডশেডিং হলে মেজাজ খারাপ হয়ে যেত। তো একবার এমন হয়েছে, পরপর 2 দিন লোডশেডিং এর জন্য চিত্রহার দেখতে পারিনি। তোমার শরণাপন্ন হলাম, বারবার বললাম, দেখো না মা, যেন আজকে অন্তত চিত্রহারটা দেখতে পাই। বারবার বলাতে তুমি বিরক্ত হয়ে বললে, শুধু আজকে তো, অন্য দিনের কথা কিন্তু জানি না। আমরা তাতেই রাজি হলাম। তুমি বললে, ঠিক আছে, আজকে চিত্রহার দেখতে পাবি। কিন্তু যথাসময়ে লোডশেডিং হলো। এদিকে 8টা তো বাজতে চললো, কারেন্ট তো আসছে না। বারবার তোমার দিকে তাকাচ্ছি, তুমি তো নির্বিকার। উত্তেজনা টান টান চলছে। সবাইকে অবাক করে দিয়ে ঠিক 8টায় কারেন্ট এসে গেল। চিত্রহার দেখা শেষ হলো, আবার লোডশেডিং হয়ে গেল। প্রথম প্রথম আমরা অবাক হলেও পরে আর হতাম না। এভাবে কতদিন তুমি বৃষ্টি থামিয়ে দিতে, হারা খেলা জিতিয়ে দিতে। তুমি ভালো হবে বললে কোনো দিন পরীক্ষা খারাপ হতো না। শরীরের অনেক ব্যথা বেদনা তুমি সারিয়ে দিতে পারতে। তোমার সেই পা টেপার পর নেই নেই বলে দিলে কিছুক্ষণের মধ্যেই আমার পা ব্যথা ভালো হয়ে যেত। পাশের বাড়ির ছেলেটার কারবাঙ্কালের মতো খোড়া তুমি সারিয়ে দিয়েছিলে তোমার অক্লান্ত পরিশ্রম ও মনের জোর দিয়ে। আমার শিশু মনে তুমি ছিলে আমার মুশকিল আসান। সব কিছুর সমাধান ছিল তোমার কাছে। তোমরা যারা শুনছো, তোমাদের কাছে ব্যাপারগুলো একটু বাড়াবাড়ি মনে হলেও ছিল একদম সত্যি, একেবারে দিনের আলোর মতো। একবারের কথা বলি, এটা একটু অন্যরকম। আমার তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। কথায় বলে না, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা। আমার তখন সেই সময় চলছে। বন্ধুর বাড়িতে গেছিলাম এই একটু আড্ডা দিতে। ফেরার সময় বন্ধুর কাছ থেকে এমন একটা বই নিয়ে ফিরলাম যেটা আমার পড়া উচিত নয়। বাড়ি ফিরে দেখি তোমার গিটারের স্যার এসছেন। তুমি তো ব্যস্ত গিটার শিখতে, বাবাও বাড়িতে নেই। আমি বইটা পড়া শুরু করলাম মন দিয়ে। এমন সময় তুমি আমার ঘরে এসেছিলে কোনো একটা গিটারের বই বা খাতা নিতে। আমি সঙ্গে সঙ্গে বইটা লুকিয়ে নিলাম। তুমিও চলে গেলে। কিন্তু আমার বুঝতে কোনো অসুবিধে হলো না যে তুমি সবই বুঝতে পেরেছো। তাও আমি একটা শেষ চেষ্টা করলাম নিজেকে বাঁচাবার। সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা ম্যাজিকের বই কিনে নিয়ে এলাম। যথাসময়ে তোমার ক্লাস শেষ হলো। তুমি আমার কাছে এসে বললে, কি বই পড়ছিলিস তুই, দেখাতো। আমি তখন ম্যাজিকের বইটা এগিয়ে দিলাম। কিন্তু তোমার চোখকে ফাঁকি দেওয়া কি এতটাই সহজ? তুমি এই ম্যাজিকের বইটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে, শিগগির ঠিক বইটা বার করো, নইলে কিন্তু অবস্থা আরো কঠিন হবে। আমি বুঝলাম সবকিছু স্বীকার করে নেওয়াটাই ঠিক হবে। বই বার করে দিলাম। কে দিয়েছে তাও বলতে হলো। তুমি বললে, তোমার বন্ধুর বাড়ি নিয়ে চলো, তার বাবা মার সাথে কথা বলা দরকার। আমি তোমার হাতে পায়ে ধরলেও তুমি রাজি হলে না। বললে যেতেই হবে, খুব জরুরি। অগত্যা তোমায় সাথে করে গেলাম বন্ধুর বাড়ি। বন্ধু তো আমার সাথে তোমায় দেখে প্রায় অজ্ঞান হবার মতো অবস্থা। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম তুমি ওর মায়ের সাথে কি সুন্দর করে পরিচয় করলে। প্রায় 1 ঘন্টা ওদের বাড়িতে গল্প করে চা খেয়ে ওর মাকে আমাদের বাড়িতে শিগগিরই একবার আসতে হবে সে কথা নিয়ে বাড়ি ফিরে এলে। এত গল্পের মাঝে কখন যে জরুরি কথাটা ওর মাকে বলেছিলে সেটা আজও আমার অজানা। পরে বন্ধুর সাথে দেখা হলে ও বলেছিল ওর বাড়িতেও মার কথা মতো খুব বেশি কিছু বকাবকি করা হয়নি। আজকে আমিও বাবা, ঘটনার গুরুত্ব আজকে আমি বুঝি। আমি অবাক হই, তুমি কিন্তু ঘটনাটিকে কেন্দ্র করে একটুও অপ্রস্তুত হওনি। অনেক মাই হয়তো এই ব্যাপারটাকে এড়িয়ে যেত বা কিছু বলতে অস্বস্তি বোধ করত, কিন্তু তুমি ছিলে অন্য ধাতুতে গড়া। তারপর বাড়িতে এসে আমায় না বকে কত কিছু বুঝিয়েছিলে। বড় হওয়ার সাথে সাথে কত দিক থেকে সাবধান হতে হয়,
মেয়েদের কিভাবে সম্মান করতে হয়, মনকে কিভাবে স্থির করতে হয় কঠিন সময়ে, কত কিছু, অনেক কিছু শিখেছিলাম সেদিন। তোমাকে বুঝতে শিখেছিলাম অনেকখানি।